তো আলহামদুলিল্লাহ। তো কিন্তু এখানে আমার কাছে যেটা আরেকটা প্রশ্ন মাথায় উকি দিচ্ছে সেটা হলো যে আমি অনেককে বলতে শুনেছি যে আহ, একটা রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে সময় দিতে হয়, ইন্টারিম গভর্নমেন্টকেও সময় দেওয়ার কথা বলছে। এবং এখানে অনেক যুক্তি আসছে যে আমাদের একে তো জনসংখ্যার আধিক্য, অবকাঠামোগত দুর্বলতা আছে, আমাদের সম্পদ সীমিত, এবং সর্বোপরি মানে দুর্নীতি বা শাসক এত দুর্নীতি করে গেছে যে একটা ভঙ্গুর, হ্যাঁ, রাষ্ট্র আমরা পেয়েছি। তো এখান থেকে স্বাধীনতা লাভ করেছি মাত্র মাত্র, সো একটু সময় দেয়া লাগবে, হ্যাঁ। তো এরকম একটা বাস্তবতায় ভারতের মতো একটা রাষ্ট্রের, এত বড় রাষ্ট্রের সাথে ঝামেলায় যাওয়াটা কি আসলে উচিত হবে কিনা? আমরা আগে কৌশলগতভাবে, ইকোনমিক্যালি বলেন, পলিটিক্যালি বলেন, আমরা শক্তিশালী হই, কোমর সোজা করে দাঁড়াই, হ্যাঁ, স্বাধীনতা তো অর্জন করেছি, সেটাকে রক্ষা করি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা যখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, যখন চোখে চোখে মানে চোখে চোখ রেখে কথা বলতে পারবো, তখন হয়তো বা বিষয়টা এইভাবে হচ্ছে না যেভাবে করে এখন আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার মতামত কি? বোন সায়রা তাবাসসুম আপুর কাছে আমার প্রশ্নটা রইল। জি আপু, আসসালামু আলাইকুম সবাইকে। জাজাকিল্লাহ আপু ওয়ালাইকুম আমাকে আসসালাম। প্রশ্নটি করার জন্য। আমি চেষ্টা করছি। আসলে আপু, আপনি যেটা বললেন যে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, হ্যাঁ, এন্ড কোয়েশ্চেন ইজ হিয়ার, স্বাধীনতা কি আমরা পেয়েছি? না। এতক্ষণ যে আমার আগের বক্তা আলাপ করলেন যে স্বাধীনতা আসলে আমরা পাই নাই। হ্যাঁ। এবং আসলে সত্য কথা হচ্ছে যেটা, যে এই তথাকথিত স্বাধীনতা রক্ষার মূলা ঝুলিয়েই আমাদের দালাল শাসকরা এবং সুশীল সমাজেরা আমাদেরকে দিনে 3বার তাদের প্রভুতের কাছে বেচে। সো এই যে দেখেন, কিছুদিন আগে বানে চুবিয়ে মারা ভারতকে ইলিশ দিয়ে উল্টা আমাদেরকে ধমক দিয়ে এই বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে ভারতের পেঁয়াজ আমরা খাই, কাজে আবেগী হয়ে লাভ নাই। আর এখন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কি বলেন? আমাদেরকে বলেন যে অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কার এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের রিসোর্স দরকার। সো আমরা চেষ্টা করব আমাদের দেশীয় সম্পদ আহরণ করতে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের বিদেশি সহায়তা লাগবে। আর এই বিদেশি সহায়তাগুলোর মধ্যে অন্যতম ব্যালেন্স সাপোর্ট দিবে হচ্ছে আইএমএফ। আইএমএফ, হ্যাঁ। সো আইএমএফ এর কথা তারা বলছে। সো খেয়াল করে দেখেন যে আসলে কি চেঞ্জ হয়েছে। এই উপদেষ্টারা তো কেবল তাদের দালালির ধারাবাহিকতাই বজায় রেখেছে, আর কিছু না। যেমন করে আপু আপনি প্রশ্নে বলছিলেন, তাই না, ঠিক এইভাবেই বিভিন্ন সুশীল সমাজ এবং তথাকথিত দালালেরা, সাইফুর রহমান, কিবরিয়া, লোটাস কামাল, সবাই কিন্তু আমাদেরকে এই ন্যারেটিভ দিয়েই বুঝাতে চায় যে ভারত, আমেরিকা আর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা চলতে পারবো না, হ্যাঁ, এবং তাদের ঝুটা খায় একদিন আমরা বডি বিল্ডার হয়ে যাব। এই কথাই তো আমরা এতদিন শুনে আসছি, তাই না? সো যেই আইএমএফ এর সাপোর্টের কথা একটু আগে বলছিলাম, যে এই যে আইএমএফ সাপোর্ট দিবে, আইএমএফ কিভাবে সাপোর্ট দেয় আমরা একটু দেখি। তারা আমাদেরকে সুদের বিনিময়ে ঋণ দেয় এবং সাথে জুড়ে দেয় হাজারোটা শর্ত। হুম। এবং এত বছর ধরে আমরা তো তাদের সাপোর্ট নিয়েই চলে আসছি, এবং তাদের সাপোর্টের একটা রেজাল্ট আমি আপনাকে বলি আপু, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা সিঙ্গেল জনগণের উপরে এখন 0 টাকা থেকে 1.5 লাখ টাকা মাথাপিছু ঋণের পরিমাণ হয়েছে। অর্থাৎ একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চাকেও এখন 1.5 লাখ টাকা ঋণ দিতে হবে, মানে জন্ম নিয়েই তার মাথার উপরে ঋণ হয়েছে 1.5 লাখ টাকা। চিন্তা করা যায়? আজকে যে বাংলাদেশে শায়েস্তা খানের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো, আমরা ইতিহাস শুনছি, সেইখানে আজকে আমাদের 1 কেজি চালের দাম 52, মোটা চাল, হ্যাঁ, আমাদের 52 থেকে 55 টাকায় কিনতে হয়। হুম। আমি আপনাদের তাদের আরেকটা, তাদের সাপোর্টের একটা আরেকটা উদাহরণ দিই। আজকে আইএমএফ এর প্রেসক্রিপশনে দেখেন যে আমরা আজকে কৃষি ভিত্তিক দেশ, হ্যাঁ, কৃষি ভিত্তিক দেশ, এবং আমাদের দেশ এত উর্বর যে এখানে বীজ ফেললে গাছ হয়ে যায়। হুম। এইরকম একটা দেশে কি করে আমাদের কৃষিতে আমদানি ব্যয়, বাইরে থেকে আমদানি করতে হয় 2 ট্রিলিয়ন ডলার? এটা কি ভাবা যায়? হুম। এবং এটা হইতেছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের একটা রিপোর্ট অনুযায়ী রিপোর্টটা আসছে। তো এটার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ সেই আপনার আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী হাইব্রিড বীজ ব্যবহার করা। হুম। হাইব্রিড শস্য একবার ফলনের পরে এখান থেকে আর বীজ উৎপাদন সম্ভব হয় না, ফলে প্রতি বছর আমাদেরকে বীজ কেনার জন্য আসলে পরনির্ভর হয়ে থাকতে হয়। এবং আপনার এই জন্য উর্বর হওয়ার পরেও আমাদের নিত্য প্রয়োজনীয় যে ফসলাদি, এগুলোর জন্য কিন্তু আমরা আসলে মানে পরনির্ভর হয়ে আছি।
আবার আপনি যদি আমাদের জ্বালানি খাতের দিকে তাকান, সেখানে দেখবেন যে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী এটাকে বিদেশ নির্ভর করে রাখা হয়েছে। অন্যদিকে তারা জ্বালানির উপর ভর্তুকি তুলে নিতে বলছে। আবার আমাদের যে বাপেক্স অর্গানাইজেশন, যে ইনস্টিটিউশনটা আছে যেটার মাধ্যমে আমরা তেল উত্তোলন করতে পারতাম, সেটাকে কোনো রকম আধুনিকীকরণ বা কোনো কিছু না করে এটাকে ফেলে রাখা হয়েছে। এবং বিদেশিরা এই যে আইএমএফ এর প্রেসক্রিপশনে তারা কিন্তু আমাদের সম্পদের উপরে হস্তগত মানে কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে। হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে এই সাপোর্টের নামে আমাদেরকে কিভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা হয়েছে। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আপু, যা কিছু বললাম এটাই কি খুব স্বাভাবিক না? হুম। আজকে যারা আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে তারা তো আমাদের কলোনিয়াল মাস্টার। হ্যাঁ। তারা কি কখনো চাইবে যে আমরা তাদেরকে ছাপিয়ে যাই, ছাড়িয়ে যাই? হ্যাঁ, মনিব কি কখনো চায় যে দাস আসলে তাকে ছাড়িয়ে যাক? এটা কি আসলে হয়? কখনোই না। সো আমাদেরকে বুঝতে হবে যে এই যে যেই ন্যারেটিভ গুলো আসে আপু, যে আমরা দুর্বল, পশ্চিমাদের মানে শক্তি ছাড়া বা আমরা চলতে পারবো না, হ্যাঁ, এগুলা আমাদেরকে বলে গাধা বানায় আমাদের ঘাড়ে বসানো কলোনিয়াল মাস্টারদের এজেন্টরা। হ্যাঁ, আমি মুসলিম বিশ্বের দালাল শাসকদের কথা বলতেছি। এবং এই সুশীল সমাজ, ব্রিটিশ রাজের সময় এদের জন্ম হয়েছে। 1757 সালে ব্রিটিশরা আসছে। 47-এ তারা এখানে লিভ করছে ভারতীয় উপমহাদেশ, উইথ 45 ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে তারা গেছে। এবং গেছেও শুধুমাত্র এটা নিশ্চিত করে যে তাদের তৈরি দালালরা তাদের স্ট্রাকচার ইউজ করে আমাদেরকে শোষণ করা অব্যাহত রাখবে। এই যে তাদের বসানো দালালরা, গান্ধী, জিন্না, তারাই তো আমাদেরকে শিখাইছে, তাই না, যে আমরা কত অসভ্য, বর্বর, আমাদেরকে সভ্যতা শিখতে হলে ব্রিটিশদের কাছ থেকে সভ্যতা শিখতে হবে। এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই জিন্নার মতো দালালরা কিন্তু তারাও কিন্তু আমাদের জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থ, স্বাধীনতা, এই সমস্ত কথা বলছিল না? এটা তো আমরা জানি। এবং তারপরে এটা বলেই কিন্তু তারা তাদের লুটপাট চালাইছিল। 47 থেকে 71, 25 বছরে, দেশভাগের পরে 25 বছরে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে লুটকৃত সম্পদের পরিমাণ ছিল হইতেছে 260 কোটি ডলার। এরপর আমরা আবার যুদ্ধ করলাম, আসলো 71, পাইলাম স্বাধীনতা। এরপরে কি, এখন আমাদের দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে আবার আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হইতে বলা হয়। ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, এটা সেই ব্যাংক যারা আমাদেরকে লোন দেয় ইন্টারেস্ট সহ, সাথে ফ্রি প্রেসক্রিপশন দেয়। কি প্রেসক্রিপশন? যে তোমরা তোমাদের যে গুরুত্বপূর্ণ অর্থ সম্পদ, এই যে পাট করি, এইটা তোমরা বেচে দাও। সো এটা আমরা ভারতের কাছে দিয়ে দিলাম আমাদের পাট শিল্প, এবং আমরা হয়ে গেলাম গার্মেন্টস ফ্যাক্টরির নামি দামি দর্জি। হ্যাঁ, এখন আমরা বিদেশিদের আন্ডারওয়্যার সেলাই করতে এক্সপার্ট হয়ে গেছি, সেটাও ন্যূনতম বেতনে। আবার সেই বেতনও আদায় করতে শ্রমিকদেরকে 2 দিন পর পর মাঠে নেমে আন্দোলন করতে হয়। সো দিস ইজ আওয়ার সিচুয়েশন রাইট নাও। তো এই জায়গায় দাঁড়ায় আপু, আমাদের কি ভাবা উচিত না যে আসলে পৃথিবীতে কোন নেশন যে উঠে দাঁড়াইছে, সভরেইন হয়েছে, হ্যাঁ, নেতৃত্বশীল অবস্থায় গেছে কি আসলে এইভাবে গোলামি করে? আমেরিকা কি এইভাবে সুপার পাওয়ার হয়েছে কিনা, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তারাও তো একসময় ব্রিটেনের কলোনি ছিল, কিন্তু পরবর্তীতে ব্রিটেনের জায়গা নিয়ে নিছে কি ব্রিটেনের গোলামি করে, নাকি নিজস্ব ভিত্তির উপর দাঁড়ায়, নিজস্ব পলিসি দিয়ে? হুম। আসলে সত্যি কথা বলতে, নেতৃত্বশীল জাতি হইতে গেলে যা যা লাগে তার সবই আমাদের আছে, রিসোর্স বলেন বা সবকিছু। কিন্তু নাই হইতেছে একটা সঠিক ব্যবস্থা। হুম। এবং আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে গালি দেওয়া হয়। কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই জন্য না যে আমাদের রিসোর্স নাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই বা উইক পপুলেশন। আমাদের পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে। আমাদের রিসোর্স না থাকলে আমাদের আকাশে আমেরিকান শকুনেরা কি করে? আমি প্রশ্ন করি, কিছু না না থাকলে এত হাজার কোটি টাকা পাচার হয় কিভাবে? আমি আমরা আদানি আর আমেরিকান কোম্পানি এত চুক্তি করে কেন? আজকে সালমান এফ রহমান দরবেশ বাবা নামে পরিচিত, হ্যাঁ, আমার জানা মতে সে বাংলাদেশ থেকে 33,470 কোটি টাকা পাচার করছে। এবং অজানা যে তার আরো কত তথ্য আছে সেটা কিন্তু আমরা জানি না। হুম। সো এইভাবে গত 15 বছরে যত টাকা পাচার হয়েছে সেটা দিয়ে 78টা পদ্মা সেতু বানানো যেত, একটা নিউজ রিপোর্টে আসছে। হুম। সো আবার সেই কোম্পানিগুলোকে, এই যে বেক্সিমকো, সালমান এফ রহমানের কোম্পানি, এদেরকেই আবারও এই সরকার কিন্তু লোন দিচ্ছে। হুম। সো মাই পয়েন্ট ইজ যে আমাদের শাসকেরা, হ্যাঁ, আসলে তারা এগুলো করে যাচ্ছে, এগুলো তারা করবে।
কেন? কারণ দে জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার পিপল, আমাদের জনগণের কি দরকার, আমাদের কি প্রয়োজন, হ্যাঁ, সেই দিকে তারা তাকানোর জন্য কিন্তু তারা আসে নাই ক্ষমতায়। তারা ক্ষমতায় আসছে যেই জন্য সেই কাজই তারা করে যাবে। সেটা হইতেছে ওয়েস্টার্নদের পলিসি গুলাকে মেনটেন করা এবং এই পলিসি গুলোকে স্টাবলিশ করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য জায়গা তৈরি করা। এটাই তাদের কাজ। হুম। সো এই জায়গায় দাঁড়ায় যে আপু আপনি যেটা বললেন যে আমরা কি স্বাধীনতা রক্ষা কিংবা কোমর শক্ত করা, হ্যাঁ, এগুলোর নামে কিন্তু বারবার ঘুরে ফিরে যে কৌশলগত সম্পর্ক, এগুলোর নামে বারবার কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে পশ্চিমা প্রভুদের উপরেই নির্ভরশীল করে রাখা হয়। সো এখানে আমাদের একটু দাঁড়ায় ভাবা উচিত না যে তাদের দেওয়া সিস্টেম এবং তাদের দেওয়া পলিসি, হুম, তাদের দেওয়া ইনস্টিটিউশন, এগুলোকে ফলো করে কি আসলে আমরা কখনো তাদের গোলামি থেকে বের হয়ে আসতে পারবো? সো আমি আসলে একটা প্রশ্ন দিয়ে রাখলাম, শেষ করলাম আপু, আশা করি ক্লিয়ার হয়েছে। জাজাকিল্লাহ খায়ের। চমৎকার, আসলে চোখ খুলে দিলেন আপু। লিটারেলি আপনার অ্যান্সারটা একটা আই ওপেনার ছিল, যে আমরা যেভাবে করে ভাবি আমাদের সব আছে, এগুলোকে কাজে লাগায় হ্যাঁ শক্তিশালী হতে পারবো। তো শক্তিশালী তো আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না, পরনির্ভরশীল করেই রাখা হয়েছে তাদের সিস্টেম দিয়ে, ব্যবস্থা দিয়ে, হ্যাঁ। তো এখান থেকে তো আসলে আমরা যে স্বপ্ন দেখছি কোনোভাবেই আসলে সেটা অ্যাচিভ করা সম্ভব না। ইটস ভেরি মাচ ক্লিয়ার।